ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি দেখে খুবই বিস্মিত হয়েছি। যে কারণে আমি এখন এই ভিডিওটি বানাতে বসেছি। তার আগে আমি দেখিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা কি বিবৃতি দিয়েছে। এটি একটু দর্শকদের আমি একটু জানিয়ে রাখতে চাই। ৩২ নম্বরের বাড়ি ধ্বংসের নিন্দা জানালো ভারত। সেখানে তারা এক স্থানে বলেছে কি, এটা একটু পড়ি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মিডিয়া ব্রিফিংয়ে বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ৫ই ফেব্রুয়ারি ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা নিন্দনীয়। তিনি আরও বলেন, দখলদার বাহিনী ও নিষ্পেষণকারীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরচিত প্রতিরোধের প্রতীক এই বাড়ি। যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে, বাংলা পরিচয়কে লালন করে, তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত। এই বাড়িটি বাংলাদেশের জাতীয় চেতনা। এই ভাঙচুরের কড়া নিন্দা জানানো উচিত। ভালো কথা। জয়সওয়াল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে অবস্থান, তার সঙ্গে আমি মনে করি বাংলাদেশের যে কোনো মানুষ একমত পোষণ করবে। তবে একটা কিন্তু আছে। কিন্তু হলো এই, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন ১৫.৫ বছর, যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন, মানুষকে ভোট দিতে দেয় নাই, জোর করে ক্ষমতায় ছিল, দিনের ভোট রাতে করেছে, বাংলাদেশে অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তখন ভারত ছিল কোথায়? তখন তো ভারতের একটি বিবৃতি আমরা দেখি নাই। নির্বাচনের পরের দিন, ১৮ সালের নির্বাচনের পরের দিন, ২৪ সালের নির্বাচনের পরের দিন, তারা তো শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সবার আগে। তারা কি দেখে নাই? অন্ধ ছিল? ভারত কি দেখে নাই বাংলাদেশে কি ধরনের নির্বাচন হয়েছে? ভারতের গোয়েন্দা সংস্থা কাজ করে নাই? মিডিয়া দেখে নাই? এটাই হলো ভারতের দ্বিচারিতা। একদিকে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। এটি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে, এটি সুনির্দিষ্ট আইনের মাধ্যমে। গতকাল ভারতের পার্লামেন্টে এই বিষয়টি নিয়ে একজন সাংসদ প্রশ্ন তুলেছেন। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনো জবাব দেই নাই। মানে তারা কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না। দাদা বাবুদের বলছি, এটা কি সমতা সাম্যের সম্পর্ক? এটা কি পারস্পরিক মর্যাদাবোধের সম্পর্ক? আপনারা একটি দেশকে সম্মান দিতে শেখেন। আমরাও একমত। আমি আমি আজকে সকালে একটি ভিডিও বানিয়েছি। সেখানে বলেছি যে এটা কোন বাংলাদেশের পথে আমরা হাঁটছি? সামনে কি অন্ধকার সিঁড়ি? বলেছি যে আমার প্রিয় স্বদেশ কোথায় চলেছে? এই নৈরাজ্য, এই ভাঙচুর, এই অগ্নিকাণ্ড, এই লুটপাট, এটিও কিন্তু একটি সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আমরা কেউই সমর্থন করি না। বলেছি কিন্তু। পাশাপাশি এটিও আপনাদের মানতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার গত ১৫.৫ বছরে মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন, অত্যাচার তারা করেছে। মানুষের মধ্যে কি পরিমাণ ক্রোধ, ক্ষোভ তারা তৈরি করেছে। যেই লোকটির বাবা হারিয়েছে, সন্তান হারিয়েছে, যে লোকটি এখনো গুম আছে, যার পরিবার, যার সন্তান বাবাকে দেখেনি ১৫ বছর, ১৬ বছর, যে মানুষটি অন্যায়ভাবে জেল খেটেছে, এখনো জেলে বন্দী আছে। শত, শত মানুষ তো শেখ হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে। আরে ভাই, আওয়ামী লীগের লোকও নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগের মধ্যেও শেখ হাসিনার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে ন্যায্য কথা বলতে পারতেন না অনেকে। আমি জানি, আমার এলাকায় তো জানি। আমার এলাকায় যারা সত্যিকারের অর্থেই
ভালোভাবে আওয়ামী লীগ করতে চেয়েছে, তাদেরকে পাত্তা দেয়া হয় নাই। তারা নমিনেশন পায় নাই। শেখ হাসিনা তো শুধু বাংলাদেশকে ধ্বংস করে নাই। শেখ হাসিনা তার পিতার গড়া একটি দল আওয়ামী লীগ, একটি ঐতিহ্যবাহী দল, সেই দলটাও ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা ওইদিনই শেষ হয়ে গিয়েছে যেইদিন দল থেকে বিচ্ছিন্ন হয়ে আমলাদের উপরে একটি বলয়ের উপর ডিপেন্ডেন্ট হয়েছে। শেখ হাসিনা তো ওইদিনই ধ্বংস হয়ে গিয়েছে যেই দিন দল এবং ভোটের শক্তির বাইরে, জনগণের শক্তির বাইরে ভারতের দাসত্ব করাকে বেছে নিয়েছে। যেই দিন শেখ হাসিনা মনে করেছে, বিশ্বাস করেছে ভারত আমাকে ক্ষমতায় রেখেছে এবং ভারত আমাকে ক্ষমতায় রাখবে, সেই দিনই শেখ হাসিনার পতন হয়ে গেছে। উনি বুঝতে পারেন নাই। আমি মনে করি ভারতকে এখনো বাস্তবতা অনুধাবন করতে হবে। আমি আগে বলে নিচ্ছি, এই যা কিছু হচ্ছে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এটি কিন্তু ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। কারণ দেশে একটি সরকার আছে। দেশে একটি সরকার আছে। দেশে আইন আছে, সংবিধান আছে। বলবেন যারা আমার এই বিষয়ে অনেকে সমালোচনা করতে পারেন যে, বিএম জাহাঙ্গীর আপনার দেশে আইন, সংবিধান আগে কোথায় ছিল? ছিল না তো। শেখ হাসিনা এসব করে নাই তো। ও তো ফ্যাসিস্ট ছিল। তো শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল বিধায় আমরা কি আবার সেই ফ্যাসিস্ট হয়ে যাব? আমরা কি তার মতো আচরণ করব? না, করব না। করব না তো। আমি মনে করি যে হ্যাঁ, জনগণের ক্রোধ, ক্ষোভ ছিল। এমন কিছু করা যাবে না যেটি নতুন করে একটি ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দেই। এমন কিছু করা যাবে না যে ৩য় শক্তিকে সুযোগ করে দিই। এখন তো আপনারা যা করতেছেন, তো আস্তে, আস্তে আওয়ামী লীগের sympathize তৈরি হচ্ছে আওয়ামী লীগের মধ্যে। হচ্ছে না? আমি তো বলছিলাম যে আইন অনুযায়ী বিচার করেন। এরা সব দুর্নীতিগ্রস্ত। এদের দুর্নীতির টাকায় সমস্ত সম্পদ করেছে। ওগুলো আইন অনুযায়ী ওদের সম্পদ, বাড়ি, ঘর-দোর, ওদের ব্যবসা প্রতিষ্ঠান ক্রোক করতে হবে। কিন্তু আপনারা ভেঙে দিচ্ছেন। ভাঙার সংস্কৃতি আমি পছন্দ করি না। বলবেন যে আমি না করলে কি যায় আসে? বলতে পারেন। আমি কোন দলের পক্ষেও না বিরুদ্ধেও না। ইতিমধ্যেই অনেকে বিবৃতি দিচ্ছে। আমি মানছি, বললাম তো, আবারও বলছি, শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট। শেখ হাসিনা পুরো দলটাকে একটি স্বৈরাচারী দল বানিয়েছিল। আমরা চাই না ভবিষ্যতে শেখ হাসিনা আবার ফ্যাসিস্ট, আবার বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট তৈরি হোক। আরেকটা কথা বলে রাখতে চাই এই ভিডিওতে। আমি কিন্তু দেখছি যে আওয়ামী লীগ কিন্তু হুমকি-ধামকি দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে। একজন এই গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর, তার কিন্তু একটি একটি আ আ ফোন রেকর্ড ফাঁস হয়েছে। সে বলতেছে যে, "সব সিগন্যাল পাইলেই মাঠে নামতে হবে।" আরে ভাই, ওই স্বপ্ন আর দেখেন না। আপনার নেত্রী যেভাবে দেশ চালিয়েছে, যে ফ্যাসিজম তৈরি করেছে, আপনারা আবার ফিরে আসবেন ওই সন্ত্রাসবাদ কায়েম করতে? পারবেন না। বরং ওই পথ ছাড়েন, যা জীবনে অন্যায় করছেন, জুলুম করছেন, পাপ কামাইছেন, সেই পাপের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত থাকেন। বাংলাদেশে আওয়ামী লীগ কেন, কোন দলকে, কাউকে আর ফ্যাসিজম, ফ্যাসিবাদ এই বাংলাদেশের মাটিতে করতে দেয়া হবে না। তাহলে ২৪ এর গণ-অভ্যুত্থানে যেসব মানুষ প্রাণ দিয়েছে, তাদের সাথে বেইমানি করা হবে। যারা আমরা গণ-অভ্যুত্থানকে সমর্থন দিয়েছি, গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছি, আমাদের পরিবার, আমাদের সন্তানেরা অংশ নিয়েছে, তারা আমরা এই গণ-অভ্যুত্থানের সাথে বেইমানি করতে পারি না। আসেন, সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। যার, যার পাপের শাস্তি তাকে পেতেই হবে। আর নতুন বাংলাদেশে আমরা আর কোন বিশৃঙ্খলা চাই না। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচনের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, দায়িত্ব নিক। বাংলাদেশ তার নতুন অভিযাত্রায় সামনের দিকে এগিয়ে যাক। আল্লাহ হাফেজ।